আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো। তো আজকে হচ্ছে 15th অগাস্ট 2024। তো আজকে তো ছুটি, সরকারি ছুটির কথা ছিল কিন্তু ছুটিটা নাই। অনেক কিছুই গেল, আন্দোলন গেল, নতুন সরকার আসলো। তো আমার আর ভিডিও দেওয়া হলো না, বেশ কিছু সঙ্গত কারণে ছিল। একটা তো আপনারা জানেনই, আন্দোলন ছিল এই সময়। অ্যান্ড পরবর্তী সময়, আন্দোলনের পরবর্তী সময়ে আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম, কথা শুনেই বুঝতে পারতেছেন। তো আজকে আমি হচ্ছে প্ল্যান করছি, আপনারা থামলিন দেখে বুঝেই গেছেন, জমিদার বাড়ি আমি যাব। এখন আমি ময়মনসিং আছি, তো মুক্তাগাছা জমিদার বাড়িটা কাভার করার চেষ্টা করব আজকে। তো এর পাশাপাশি আমি সেকেন্ডলি চেষ্টা করব হচ্ছে মুক্তাগাছার যে বিখ্যাত মন্ডাটা আছে সেটার একটা রিভিউ আপনাদের দেওয়ার জন্য, দোকানটা দেখানোর জন্য। তো চলেন এই জমিদার বাড়িটার সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে আসি। এই জমিদার বাড়িটা হচ্ছে মূলত আচার্য চৌধুরী বংশের। এই বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এই জমিদার বাড়ির হচ্ছে গোড়াপত্তন করছিলেন। তিনি প্রথমে হচ্ছে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধি পেয়েছিলেন। তো উনি ছিলেন মূলত হচ্ছে বগুড়ার বাসিন্দা এবং নবাব মুর্শিদ কুলি খানের দরবারে উনি হচ্ছে একটা উচ্চপদস্থ বিষয়ে হচ্ছে কর্মরত ছিলেন। তো সেইখান থেকে হচ্ছে নবাবের আস্থা অর্জন করেন এবং পরবর্তীতে এইখানে আইসা হচ্ছে তিনি প্রথম পুরুষ হিসেবে, শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী উনি প্রথম পুরুষ হিসেবে এই জমিদারি প্রথাটা শুরু করেন। মূলত 1132 সালে হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী যিনি আছেন, উনি আলাপ সিং নামে একটা অঞ্চলের হচ্ছে দায়িত্ব পান এবং ওই সময় এই মুক্তাগাছা অঞ্চলটাও ওই এলাকার মধ্যে ছিল। তারপর 1757 সালে পলাশীর যুদ্ধের পরবর্তী সময়ে হচ্ছে ওই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর যে 4 ছেলে ছিলেন তারা হচ্ছে এইখানে আইসা বসতি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তো ওই সময় মুক্তাগাছা অঞ্চলে আসলে এত জনবসতি ছিল না, খুবই জলাজীর্ণ অবস্থা ছিল, খুবই ঝোপঝাড় ছিল, এইদিকে জঙ্গল ছিল। তো তারা আসলে ব্রহ্মপুত্র নদীর তীরে এসে যখন নৌকা বিরান, এই এলাকাটা দেখে আসলে তাদের নিজে থেকে ভালো লাগে আর এইখানেই তারা বসবাসের সিদ্ধান্ত আর তাদের জমিদারি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্তমানে আমরা হচ্ছে যে জমিদার বাড়িটা দেখতে পাবো সেটা হচ্ছে মূলত জমিদারের যে মেজ পুত্র ছিলেন হররাম, ওনার হচ্ছে মেজ ছেলের আর কি বাড়ি বলা হয়। এইটুকু তথ্যই আসলে আমি হচ্ছে পাইছি নেটে। তো আসেন আস্তে আস্তে দেখা শুরু করি, আর যে জায়গাটা দেখব ওই জায়গার ইতিহাস আপনাদের ওইখানে বলার চেষ্টা করব। সো আমি রেডি হয়ে বের হই। আমি আছি এখন ময়মনসিং সদরে। তো এইখান থেকে আমার যাইতে হয়তো 1 ঘন্টার মতো লাগবে। গিয়ে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিব, সে আসুক। সে যদি না আসে তাহলে আমরাই দেখব, সমস্যা কি। চলেন শুরু করি। আরেকটা বিষয় যেটা বলা হয় নাই সেটা হচ্ছে কিভাবে আসবেন। তো যদি ময়মনসিং থেকে যান, সেখান থেকে হচ্ছে টাউন হল মোড় থেকে হচ্ছে সিএনজি আছে, 50 টাকা করে মেবি ভাড়া নেয়। ওইখানে হচ্ছে সিএনজিতে নেমে একটা রিক্সা দিয়ে চলে যেতে পারবেন। আর যদি হচ্ছে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে বাসে আসবেন ময়মনসিং। মুক্তাগাছার কিছু বাস আছে, তবে অনেক মানে সিটি পর্যন্তই আসবেন আপনারা। প্রথমে মূল কথা হলো যেটা, সিটি পর্যন্ত আইসা একটা রিক্সা নিয়ে সরাসরি টাউন হল মোড়ে চলে আসবেন। টাউন হল থেকে একটা সিএনজি নেবেন। সিএনজি রিজার্ভও নিতে পারেন, আপনার ইচ্ছা। তো সিএনজি সরাসরি নিয়ে ডাইরেক্ট মুক্তাগাছা চলে যাবেন, সেখান থেকে একটা রিক্সা নিয়ে নেবেন। আর পরবর্তীতে আমরা হচ্ছে চেষ্টা করব, সম্ভবত মুক্তাগাছা জমিদার বাড়িটা যেখানে, ওইটার কাছেই হচ্ছে ওই মন্ডার দোকানটা। তো আমি ওইটা নিয়ে হচ্ছে আলাদা ভিডিও বানাবো। তো চলেন শুরু করি। সিএনজি থেকে হচ্ছে মাত্র নামলাম, তারপর হচ্ছে রিক্সাতে উঠলাম। এইখান থেকে হচ্ছে জমিদার বাড়ি পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা বা 30 টাকার মতো আর কি। জায়গায় জায়গায় স্কুলের গোলাবান, কলেজের গোলাবান দেয়ালে গ্রাফিটি আঁকতেছে, তো বেশ ভালোই লাগতেছে। আজকে আবার প্রচুর গরম। তো যাই, আস্তে আস্তে আগাই।
তারপর দেখা যাক। আমি হচ্ছে মাত্র ঢুকলাম জমিদার বাড়িতে, অ্যান্ড এইটা হচ্ছে মেইন গেট। আমার কাছে কোনো এখানে মনে হয় ভিতরে, ও আচ্ছা, আনসার সদস্যরা থাকে। কোনো টিকিট নিল না। আর বাম পাশে হচ্ছে একটা ইয়া আছে, শহীদ স্মৃতি কলেজ, যেটা ওইটার স্টুডেন্টদের আবার হচ্ছে কলেজ টাইমের সময় সম্ভবত অ্যালাউ করে না। তো আচ্ছা, আসেন আমরা এখানে কি লেখা আছে পড়ি। দ্য অ্যান্টিক্স অ্যাক্ট 1968-এর 19 নং ধারা অনুযায়ী এই প্রত্নতত্ত্ব সম্পদের ধ্বংস, অনিষ্ট সাধন। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, টাটা। দেখছেন, এই যে আরেকটা গেট। এই যে আগে যখন আমি আসছিলাম তখন এইটার ভিতরে হচ্ছে ঢুকা যাইতো না, বন্ধ ছিল দরজাটা। তো আচ্ছা, আপনাদেরকে এইখানে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে এটারে বলা হয় হচ্ছে নাট্যমঞ্চ, অ্যান্ড এইটা হচ্ছে ভারতের বাইরে আপনার প্রথম হচ্ছে, ভারতের বাইরে এশিয়া মহাদেশের মধ্যে হচ্ছে প্রথম আর কি এই নাট্যমঞ্চটা তৈরি করা হয়েছিল। এটার কিছু হিস্ট্রি আছে, চলেন আমরা হিস্ট্রিগুলো জানি। তো যেমনটা বলতেছিলাম, এটা হচ্ছে ভারতের বাইরে এশিয়ার মধ্যে প্রথম হচ্ছে এটা তৈরি করা হয়। আর এইখানের যেই জমিদার ছিলেন ওই সময়, জগৎ কিশোর আচার্য চৌধুরী, তার পুত্র কুমার ভূপেন্দ্র কিশোর চৌধুরী যিনি ছিলেন, তিনি হচ্ছে এই নাটক পছন্দ করতেন আর কি। তো এইটারে যদি ঘুরান, হচ্ছে এইটা সম্ভবত ঘুরতো, এখন তো অনেক টাইট। তো এটা হচ্ছে ঘুরতো, নিচে দেখেন চাকা আছে। এটা পরে হচ্ছে বসানো হয়েছে, আগেরটা আরও পুরাতন ছিল। আমি একদম ছোটোবেলায়, আজকে থেকে আরও 10-15 বছর আগে আসছিলাম, তো তখন আরও পুরাতন ছিল। এই সাইডে আর এই সাইডে সম্ভবত বাদ্যযন্ত্র নিয়ে বসানো হইতো, আর পিছনে ছিল হচ্ছে আপনার বিশ্রামাগার যেটারে বলে আর কি। তো মানে কি বলবো, আপনি হচ্ছে এইখানে বৈশা, ওই দিকে থাকতো সম্ভবত অডিয়েন্স। ওই যে একটা ইয়া দেখতে পাচ্ছেন এইখানে, এখানে সম্ভবত রাজা বৈশা থাকতেন। চলেন ঘুরে ঘুরে দেখি। চিন্তা করছেন একটা সময় মানুষ কত আয়েসি জীবনযাপন কাটাইতো। হ্যাঁ, আরেকটা জিনিস ছোটোবেলায় এসে শুনছিলাম, এই যে এইখানে যে ফকরগুলো আর কি দেখতেছেন, এইখানে নাকি রত্ন টত্ন থাকতো। তো পরবর্তীতে মানুষ নাকি আর কি এগুলো খুলে নিয়ে চলে গেছে। এটা ছিল হচ্ছে রাজপ্রাসাদের অংশ এক সময়। এইখানে হচ্ছে রাজার মা নাকি থাকতেন, আনসার সৈনিক আমার যা বললেন আর কি। এখনো টিকে আছে, এই জায়গাটা ভালোই লাগে। এইখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এইদিকে কি একটা ইয়া দেখলাম, এই যে সম্ভবত এইটা সম্ভবত কিছু একটা ছিল, যা কি জানি জানি না, এটা তো পরবর্তীতে করা হয়েছে মনে হয়। জায়গায় জায়গায় কপত কপতি বসে আছে, হুটহাট যে কোনো জায়গায় ঢুকে পড়বো, নিজেরই লজ্জা লাগে। বাবা, উপরে মায়া মানুষ উঠে গেছে কেমনে?
আমরা দেখবো ওইদিকে কোনো জায়গা আছে নাকি, যদি থাকে তাহলে যাব। অ্যান্ড এটা হচ্ছে স্টিলের আলমারি। অ্যান্ড এটা হচ্ছে অনেক আগে থেকেই ছিল সম্ভবত। আমি যখন আগেও আসছিলাম তখন এই আলমারিটা দেখতে পাচ্ছিলাম, পুরোটাই স্টিলের। আর এইখানে যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই যে এইটা ছিল হচ্ছে আপনার সুড়ঙ্গর মাথা সম্ভবত একটা পর্যায়ে। আর এইদিকে তো বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে, তারা যে উপরে কীভাবে উঠলো আল্লাহ জানে। আচ্ছা, এইখানে হচ্ছে 3টা না 4টা টয়লেট আছে। এটা ইন্টারেস্টিং জিনিস হইল রাজার টয়লেটটা একটু উঁচা, এই যে এটা রাজার টয়লেটটা একটু উঁচা, আর রানীদের টয়লেটটা হচ্ছে একটু নিচে আর কি। এটা হচ্ছে এই সময় ওয়াশরুম ছিল। মূলত এইটুকুই হচ্ছে এরিয়া এখনকার, আর ওইটুকু হচ্ছে ইয়ারকে দিয়ে দিছে, ওই বিডিআরকে দিয়ে দিছে আর কি, বিজিবি ক্যাম্প, সরি বিডিআর না, বিজিবিকে দিয়ে দিছে আর কি। দেখছেন একটা সময় কত কিছুই না ছিল, আজকে কিছুই নাই ওদের। এই দিক দিয়ে কি উঠা যায়? তো এদিকে মনে হয় পাবলিক ওয়াশরুমের সিস্টেম করা আছে। আগে হচ্ছে সম্ভবত এইটাই ছিল অন্দরমহলের আর কি মনে হয় জায়গা, এটা সম্ভবত দোতলা ছিল। আর এইদিকে কিছু একটা হইতো, 100 বছরের গাছ মনে হয়। আমার উপরে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যাওয়ার তো রাস্তা নাই। তো এটা সম্ভবত 2 তলা ছিল, সিঁড়ি ছিল কোনো একটা সাইড দিয়া, উপরে যাওয়া যেত। বাইরে ওই যে নাট্যমঞ্চ, আর পিছনের সাইডে যে এই রুমগুলো ছিল, এই যে এইখানে হচ্ছে আপনারা বেশ কিছু সিন্দুক দেখতে পাবেন আর কি। এই সিন্দুকটা হচ্ছে ভাঙে নিয়ে যেতে পারে নাই। এইখানে হচ্ছে প্রত্যেকটাতে সিন্দুক থাকতো, এইখানে হচ্ছে জরুরি জিনিসপত্র থাকতো আর কি ওনাদের। তো চলেন আমরা বের হই। এতটুকুই ছিল হচ্ছে মূলত জমিদার বাড়ির অংশ বর্তমানে অবশিষ্ট আর কি। ওইদিকে হচ্ছে আনসাররা থাকেন, ওইদিকে আর গেলাম না। তো একটা বিষয়ই বলবো, পোলাপান অনেক কলেজ টলেজ মিস দিয়ে আইসা বৈশা রয়েছে। তো প্লিজ এইসব একটু কেউ করো না। বাইরে থেকে কোনো গেস্ট আসলে নিজেদেরই মান সম্মান যাবে, এবং মানুষের চোখে এটা খুব তিক্ত দৃষ্টিতে লাগে আর কি। যাই হোক, সমস্ত কিছুই ভালো। চলেন আজকের মতো এইখান থেকে বের হই। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ আমার সাথে আপনার মন্ডার দোকানে দেখা হবে। চলেন শুরু করি, চলেন শেষ করি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।